আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ ভালো আছেন সবাই। আমরা তাপগতিবিদ্যা পড়ছিলাম এবং লাস্ট ক্লাসের একেবারে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে তাপীয় সিস্টেম, কতগুলি তাপীয় সিস্টেম থাকতে পারে এবং কতগুলি তাপগতীয় পরিবর্তন থাকতে পারে সেগুলো আমরা দেখছিলাম। তো আজকের লেকচারটায় আমরা একেবারে ইন ডেপথ ডিটেইলসে যেটা দেখবো, ইনশাল্লাহ যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার তাপগতীয় পরিবর্তন, এগুলার কোন পরিবর্তনে কি হয় না হয় এবং প্রত্যেকটা পরিবর্তনের জন্য যে গাণিতিক ব্যাখ্যা, এই জিনিসপত্রগুলো ইনশাল্লাহ আমরা একটা একটা করে দেখতে শুরু করব। তো তাপগতীয় পরিবর্তন শুরুই করব আমি সমষ্ণ পরিবর্তন বা আইসোথার্মাল চেঞ্জ দিয়ে। তো চলেন শুরু করা যাক। আমরা শুরু করব তাপগতীয় পরিবর্তনের একদম শুরুটা করব আমরা সমষ্ণ পরিবর্তন দিয়ে। তাহলে এক নাম্বারটা হচ্ছে সমষ্ণ পরিবর্তন। আইসোথার্মাল প্রসেস বা আইসোথার্মাল চেঞ্জ। এখন দেখেন, নাম দেখেই কিন্তু আসলে অনেক কিছু বলা যাবে, নাম দেখেই চেনা যাবে। নামটা কি? সমষ্ণ, মানে সমানভাবে উষ্ণ। উষ্ণতা বলতে আসলে তাপমাত্রা বুঝায়। সো এই যে আইএসও মানে হচ্ছে একই, থার্মাল মানে হচ্ছে একই টেম্পারেচারে থাকবে। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না তাকে কি বলা হয়? সমষ্ণ পরিবর্তন। সুতরাং আমরা এইখানে বলে রাখি যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত থাকে, বা তাপমাত্রা ধ্রুব থাকে, তাকে সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ পরিবর্তন বলে। কোথাও এটাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়, কোথাও সমষ্ণ পরিবর্তন বলা হয়। যেটাই বলা হোক না কেন, মূল ইস্যুটা হচ্ছে সমষ্ণ বা আইসোথার্মাল মানে হচ্ছে টেম্পারেচার আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, টেম্পারেচারটা একই থাকতে হবে। এখন একটু একটা জিনিস খেয়াল করি, যদি তাপমাত্রার পরিবর্তন না হয় সেক্ষেত্রে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে ডিরেক্টলি বলে ফেলি, তাপমাত্রার পরিবর্তন না হওয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন হবে না। দ্যাট মিন্স অন্তস্থ শক্তিটা ধ্রুব থাকবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে যদি অন্তস্থ শক্তির কোনো রকম পরিবর্তন না হয় সেক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তনটা সরাসরি আমরা শূন্য লিখতে পারি। তাহলে ডিইউ সমান কত লিখবো? জিরো। তাপমাত্রা যেহেতু জিরো, সরি তাপমাত্রা যেহেতু ধ্রুব। এখন তাহলে ডিইউটা যদি জিরো হয়ে যায়, একটা জিনিস খেয়াল করেন, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ ছিল। এখন ডিইউটা যেহেতু জিরো হয়ে গেছে, ডিকিউ সমান জিরো প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউ সমান ডিডাব্লিউ, তার মানে আমি যে পরিমাণ তাপ দিচ্ছি বা যে পরিমাণ তাপ সরিয়ে নিচ্ছি পুরোটাই কিসে রূপান্তর হচ্ছে? কৃত কাজে রূপান্তরিত হচ্ছে। তার মানে গৃহীত বা বর্জিত তাপের পুরোটাই আসলে কৃত কাজে রূপান্তরিত হবে। এখানে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন নাই। তাহলে
সমস্ত প্রক্রিয়া আমরা এটা বলতে পারি যে সম্পূর্ণ তাপই কিসে রূপান্তরিত হয়, কাজে রূপান্তরিত হয়। তাহলে এখানে আমরা বলবো যে সমস্ত প্রক্রিয়ায় সম্পূর্ণ তাপ কিসে রূপান্তরিত হয়, কাজে রূপান্তরিত হয়। তাহলে কিন্তু তাপের কোনো অংশ অন্তস্থ শক্তিতে রূপান্তরিত হচ্ছে না, পুরো তাপটাই কাজে রূপান্তরিত হচ্ছে। তার মানে আমরা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ পরিমাণ কাজ পাবো সমস্ত পরিবর্তন বা সমস্ত প্রক্রিয়ায়। তাহলে সর্বাধিক পরিমাণ কাজ পাওয়া যায়। সুতরাং আমি যদি কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া থেকে কৃত কাজটা ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে আমি কোন প্রক্রিয়াটা ব্যবহার করব? আমরা সেক্ষেত্রে অতি অবশ্যই সমস্ত প্রক্রিয়াটা ব্যবহার করব, কারণ সমস্ত প্রক্রিয়ায় আমরা কৃত কাজটা কি পাবো? ম্যাক্সিমাম পাবো। এই গেল হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়ায় যে তাপ এবং কৃত কাজ, এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা। এখন আসেন তাহলে এই সমস্ত প্রক্রিয়ায় কতটুকু কাজ হবে সেই কাজের হিসাব নিকাশ আমরা করে ফেলি। সো আমরা এখন যেটা করব, সমস্ত পরিবর্তনে কৃত কাজের হিসাব করব। এইখানে একটা জিনিস আমরা বলে রাখি যে আমরা যখন তাপগতিবিদ্যা পড়তেছি আমরা মোটামুটি সকল সিস্টেম দাঁড় করাবো আদর্শ গ্যাসের জন্য। সো যাই আমি করব না কেন সেটা কিসের জন্য? আদর্শ গ্যাস বিবেচনা করে। তাহলে আদর্শ গ্যাসের জন্য সবসময় কিন্তু পিভি সমান এনআরটি এটা প্রযোজ্য। সো আমরা যে তাপগতীয় প্রক্রিয়াতেই থাকি না কেন সব জায়গায় পিভি সমান এনআরটি এইটা কিন্তু প্রযোজ্য হবে। সো এইটা একটু মাথায় রাখি আমরা, যে আমরা যত তাপগতীয় প্রক্রিয়া দেখব আমরা সাধারণত অ্যাজিউম করব, ধরে নিব তাপগতীয় প্রক্রিয়াটা আমরা আদর্শ গ্যাসের জন্য পরিচালনা করছি। সুতরাং যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় তাহলে পিভি সমান এনআরটি এটা আমরা সত্য ধরে নিয়ে কাজকর্ম করব। ঠিক আছে? এখন দেখেন, আমরা যখন কৃতকাজের হিসাব নিকাশ করতে যাব, আমরা জানি অতি ক্ষুদ্র কৃতকাজ ডিডব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ডিভি। যদি আমাদের চাপটা ধ্রুব থাকে, অল্প পরিমাণ আয়তনের পরিবর্তন হয়, তাহলে ক্ষুদ্রকৃত কাজ ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি। এটা কিন্তু আমি যখন আপনাদেরকে কৃত কাজের হিসাব নিকাশ করাইছি তখন এই প্রতিপাদনটা আপনাদেরকে দেখিয়ে রাখছিলাম ডিডব্লিউ সমান পিডিভি কিভাবে আসে। নর্মালি ডিডব্লিউ সমান এফ ডিএক্স, কিন্তু গ্যাসের বেলায় আমরা বল নিয়ে কাজ করি না, গ্যাসের বেলায় আমরা চাপ নিয়ে কাজ করি। তাহলে এফ সমান প্রেসার পি ইন্টু এরিয়া এ, ওখান থেকে ডিডব্লিউ সমান পিডিভি আসছে। এবার ধরেন কোনো একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনি গ্যাসটাকে আবদ্ধ রাখছেন। সো তাপমাত্রার যদি পরিবর্তন না হয়, কথাটা একটু খেয়াল করবেন, তাপমাত্রার যদি কোনো রকম ভাবে পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিসের পরিবর্তন হবে? চাপ এবং আয়তনের পরিবর্তন হবে। আবার রিপিট করতেছি, আপনি কোনো একটা গ্যাসকে একটা সিলিন্ডারের মধ্যে আবদ্ধ রাখছেন, যদি আপনার তাপমাত্রার পরিবর্তন না করেন কিন্তু তাপ দিচ্ছেন তাপমাত্রার পরিবর্তন হতে পারতেছে না, তার মানে কি? অতি অবশ্যই এখানে কৃতকাজ হচ্ছে। একটু আগে যেটা আমরা দেখলাম, কৃতকাজ হলে আয়তনটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে, আয়তনের পরিবর্তন হবে। সুতরাং আমরা ধরে নেই এখানে শুরুতে একটা আয়তন ছিল, শেষে একটা আয়তন আছে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, তাহলে ইন্টিগ্রেশন অফ পিডিভি। এখানে আয়তনটা ধরেন ভি ওয়ান থেকে ভি টু তে চেঞ্জ হয়ে গেছে। এখন আয়তন যখন চেঞ্জ হচ্ছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু চাপেরও একটা পরিবর্তন হবে। তাহলে পি এখন কিন্তু আর ধ্রুব নাই, পিটাও এখন কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। ধ্রুব আছে কি? শুধুমাত্র তাপমাত্রা। এখন দেখেন এইখানে আমরা ভি ওয়ানটাকে বলবো কি আয়তন? আদি আয়তন।
আর ভি2টা হচ্ছে চূড়ান্ত আয়তন। এখানে ভি1 হচ্ছে আদি আয়তন, আর ভি2টা হচ্ছে চূড়ান্ত আয়তন। এখন যেহেতু পিভি সমান এন আর টি, আমরা সেহেতু পি এর জায়গায় লিখতে পারি এন আর টি বাই ভি। কারণ দেখেন এখানে ইন্টিগ্রেশন করতেছি আমরা কার সাপেক্ষে, আয়তন ভি এর সাপেক্ষে, এবং পি কিন্তু এখন ধ্রুব মানে নাই, সুতরাং পিটাকে কনস্ট্যান্ট ধরে এখন কাজ করা যাবে না। তাহলে পিটা আয়তনের ফাংশন আকারে আমরা কি করে নিব, রূপান্তর করে নিব। সুতরাং পি এর জায়গায় আমরা আনবো এন আর টি বাই ভি ডিভি, ভি1 থেকে ভি2। এখন তাপমাত্রা তো ধ্রুব, টেম্পারেচার টি তো ধ্রুব, সুতরাং এন মোল সংখ্যা এটা চেঞ্জ হওয়া সম্ভব না। আর সার্বজনীন গ্যাস ধ্রুবকে একই থাকে, তাহলে এনআরটিটা ধ্রুব, এইটাকে বাইরে নেওয়া যাচ্ছে, ভি1 থেকে ভি2 ডিভি বাই ভি। এখন ডিভি বাই ভি কে আমরা ইন্টিগ্রেট করলে পাবো লন ভি, ভি1 ভি2। তাহলে এন আর টি লন ভি2 মাইনাস লন ভি1, কিন্তু লনে বিয়োগের বেলায় ভাগ হয়, তাহলে লন ভি2 বাই ভি1। এটা হচ্ছে তাহলে আমাদের কি প্রক্রিয়াকৃত কাজ, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে আমরা চূড়ান্ত ভাবে ডাব্লিউ সমান লিখতে পারি এন আর টি লন ভি2 বাই ভি1। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এখন দেখেন, আমি যখন আপনাদেরকে কৃত কাজের হিসাব নিকাশ পড়াইছিলাম কিছু কথাবার্তা বলে দিছিলাম, যদি গ্যাসটা প্রসারিত হয় তাহলে সিস্টেম দ্বারা কৃত কাজ হয় বা ধনাত্মক কাজ হয়। সো প্রসারিত হলে, প্রসারিত হওয়া মানে আদি আয়তনের তুলনায় চূড়ান্ত আয়তন বড় হবে, ভি2 গ্রেটার দেন ভি1 হবে। তাহলে লন ভি2 বাই ভি1 এটা আপনাকে একটা পজিটিভ ভ্যালু দিবে। এখন এনআরটি তো এটা একটা ধনাত্মক মানে দিবে, আর লন ভি2 বাই ভি1 পজিটিভ ভ্যালু দিচ্ছে। তার মানে প্রসারিত হলে যদি ভি2 গ্রেটার দেন ভি1 হয়, সেক্ষেত্রে আমার কৃত কাজ কি হবে, পজিটিভ হবে। এবং এটা হচ্ছে সিস্টেম দ্বারা কৃত কাজ, কাজটা কে করতেছে, সিস্টেম করতেছে। আর যদি সংকুচিত হয়, আপনি গ্যাসটাকে সংকুচিত করতেছেন, গ্যাসের আয়তন কমাচ্ছেন, তার মানে বাইরে থেকে চাপ দিয়ে গ্যাসটাকে সংকুচিত করে দিচ্ছেন, সেক্ষেত্রে ভি2টা ভি1 থেকে ছোট হয়ে যাবে, ভি2 লেস দ্যান ভি1। তাহলে লন ভি2 বাই ভি1 আপনাকে একটা নেগেটিভ ভ্যালু দিবে, সকৃত কাজ ডাব্লুটা হবে নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে সিস্টেমের উপর কৃত কাজ। সো এই হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়ায় পুরো কৃত কাজের হিসাব নিকাশটা, যে সমস্ত প্রক্রিয়ায় কতটুকু কৃত কাজ হবে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি জেনে ফেললাম। ওকে, এখন আমরা নেক্সট যে প্রক্রিয়াটা দেখব এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় পরিবর্তন। যেটাই বলতে চান বলতে পারেন, সমস্যা নেই। সো 2 নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। এডিয়াবেটিক চেঞ্জ, আর প্রসেস বললে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাকচুয়ালি সমষ্ণ পরিবর্তন যখন বলছি তখন আইসোথার্মাল প্রসেস না বলে আইসোথার্মাল চেঞ্জ বলি, আর প্রসেস পদ্ধতি হলে তখন আপনারা এখানে প্রসেস লিখবেন। তাহলে বাংলা এবং ইংরেজির মধ্যে একটা সাদৃশ্য থাকলো, সমস্যা নেই। সো রুদ্ধতাপীয় পরিবর্তনটা আসলে কি সেটা আমি আগে একটু বুঝিয়ে বলবো আপনাদেরকে। রুদ্ধতাপীয়,
এর মানে হচ্ছে তাপের কোনো আদান প্রদান হবে না, মানে সিস্টেম এবং পরিবেশ এই দুইটার মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটায় এইখানে অ্যাকচুয়ালি সিস্টেম পরিবেশ থেকে যেমন কোনো তাপ নিবে না, আবার পরিবেশে সিস্টেম কোনো তাপও বর্জন করতে পারবে না। তাহলে এইখানে আমরা প্রথমেই বলবো সিস্টেম পরিবেশের সাথে কোনো তাপীয় আদান প্রদান করতে পারে না। মানে পরিবেশের সঙ্গে সিস্টেমের কোন রকম তাপ, হিট এটার আদান প্রদানের সুযোগ নাই। সো আমি একটু এক্সাম্পলটা ভিন্নভাবে দিব বোঝার জন্য, আমি জাস্ট একটু গল্প আকারে এক্সাম্পলটা আপনাদের বোঝার জন্য দিব। ধরেন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা এইভাবে বলি যে কোনো একটা ছেলে বা মেয়েকে বাপ মা বাসায় আবদ্ধ করলো যে কোনো কারণে। ধরেন আপনার কোনো একটা ক্লাসমেট, সে হয়তো বা বাইরে বেশি ঘোরাঘুরি করে, অথবা এমন মানুষজনের সঙ্গে মিশতে শুরু করলো যেটা বাবা মায়ের পছন্দ না, সুতরাং তাকে ঘরে আবদ্ধ করে ফেললেন বাপ মা, যে না আমার সন্তানটাকে ভালো রাখার জন্য হলেও একটু কষ্ট দিতে হবে, বাট কষ্ট দিয়ে হলেও একে ভালো রাখতে হবে। তো বাবা মা তাকে ঘরে আবদ্ধ করলো। এখন আবদ্ধ করার পরে আরেকটা কাজ করলেন বাবা মা, তার কাছ থেকে সকল প্রকার কমিউনিকেশন ডিভাইসও কেড়ে নিলেন, যে না বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে মানে হচ্ছে গুজুর গুজুর ফুচুর ফুচুর করা বা মাস মাস করা এসবও করা যাবে না, কিছুদিনের জন্য সব নিষিদ্ধ। নো ফেসবুকিং, নো সোশ্যাল মিডিয়া, একেবারে সম্পূর্ণরূপে আইসোলেট করা হলো কোন একটা বাচ্চাকে। এখন দেখেন এই বাচ্চাটা তাহলে তার মনের মধ্যে যতই ক্ষোভ থাকুক, রাগ থাকুক, সেটা কিন্তু এই রুমটার বাইরে আনতে পারতেছে না। কথাটা বুঝবেন, যে কাউকে যদি কোনো একটা রুমের মধ্যে আবদ্ধ করে ফেলা হয় এবং তার সঙ্গে কোনো রকম যোগাযোগের যন্ত্রপাতি না থাকে, কোনো মোবাইল নাই, কোনো ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, কোনো ল্যাপটপ ট্যাপটপ নাই, রুমের মধ্যে ও খালি আটকা। সো ওর ভিতরের যে এনার্জি আছে, ওর যে হিট আছে, এগুলো কিন্তু ও বাইরে আনতে পারতেছে না। আবার নর্মাল টাইমে ধরেন আপনার কোনো বন্ধু বান্ধব যদি রাগ করে, আপনারা কি করেন? সান্ত্বনা দেন, দোস্ত খেপিস না, দোস্ত রাগিস না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই যে আপনারা ওকে সান্ত্বনা দিয়ে ওর মধ্য থেকে নেগেটিভ এনার্জিটুকু বের করার যে চেষ্টা করতেছেন, সেটাও কিন্তু ওই মুহূর্তে পারা যাচ্ছে না, কারণ কি ও এখন রুমের মধ্যে আটকা পড়ে আছে। সুতরাং তাপ এইখানে ও বাইরে বেরও করতে পারতেছে না, বাইরে থেকে ও কোনো তাপও পাচ্ছে না, তাপের আদান প্রদান সম্পূর্ণরূপে বন্ধ। তাহলে তাপীয় আদান প্রদান যখন বন্ধ থাকে, তখন যে ডিকিউটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে আমাদের এখানে ডিকিউটা জিরো। এখন ডিকিউটা যদি জিরো হয়, আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো ওইখান থেকে আমরা বলতে পারবো ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ। আমি এইটা একেবারে বাংলায় বুঝিয়ে বলবো যে ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ আসলে কি বুঝায় তাপগতীয় প্রক্রিয়ায়। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এইখানে অন্তস্থ শক্তির যে পরিবর্তন ডিইউ, এইটা অ্যাকচুয়ালি কৃত কাজে রূপান্তর হচ্ছে, কিন্তু নেগেটিভলি। সো এখানে নেগেটিভ সাইনটা আসলে কেন, সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। নাম্বার ওয়ান, আমার এখানে অন্তস্থ শক্তির পরিবর্তনটা কেন কৃত কাজ এটার সঙ্গে একটা নেগেটিভ কোয়ান্টিটিতে আসতেছে, এটা একটু বুঝাই। যে ছেলেটাকে বা মেয়েটাকে রুমের মধ্যে আবদ্ধ করা হয়েছিল, ওর মধ্যে কিন্তু একটা রাগ চলে আসছে, খ্যাপামি আছে, যে আমাকে রুমের মধ্যে আবদ্ধ করা হয়েছে। ও শুরুতে কিছুক্ষণ কি করবে? চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, ভাঙচুর চালাবে রুমের মধ্যে কিছু থাকলে। সো ম্যাক্সিমাম কি করবে? রুমের মধ্যে কিছু পাইছে, থালা বাটি গ্লাস ভাঙতেছে। তাহলে এই যে যখন সে ভাঙতে শুরু করবে, ডিডাব্লিউ কাজ কি তার উপরে হচ্ছে না সে কাজ করতেছে? ডিডাব্লিউ
কেউ একটা জিনিস ভাঙতেছে, তাহলে এটা সিস্টেম কাজ করতেছে। ধরেন আমাকে রুমে আটকানো হয়েছে, তাহলে আমি সিস্টেমটা। এখন আমি যদি ভাঙচুর চালাই, তাহলে কৃতকাজ কে করলো? সিস্টেম করলো। সিস্টেমকে মার দেওয়া হয় নাই, সিস্টেম ভাঙচুর করছে। তাহলে ডিডাব্লিউটা ধরেন ধনাত্মক, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কি হবে? ঋণাত্মক হবে না? দেখেন এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, কেউ ভাঙচুর করার পরে তার কিন্তু আস্তে আস্তে রাগটা কি হয়ে আসে? কমে আসে। একটু চিল্লা চিল্লি করার পরে রাগটা কমে আসে। ধরেন সকালবেলা রুমে আটকানো হয়েছে, যে তুই আজকে সারাদিন রুমে আটকে থাকবি। সে ভাগজুর চিল্লাচিল্লি করে দুপুরবেলা টায়ার্ড হয়ে গেছে, ক্ষুধা পাইছে। সে তখন কি করবে? আস্তে আস্তে বলবে, হইছে, বুঝছি, বাইরে যাব না, এদের সঙ্গে মিশবো না, আমি বের হব, ক্ষুধা লাগছে, খাইতে দাও। সো এই যে দেখেন, আপনি যখন কাজ করে ফেলছেন, চিল্লাচিল্লি করছেন, আপনি টায়ার্ড হচ্ছেন, আপনার অন্তস্থ শক্তিটা কমতেছে, বাড়বে না। সো যদি সিস্টেম কাজ করে, তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তিটা আসলে কমে যায়। এখন তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তিটাই কিসে রূপান্তর হচ্ছে? কৃতকাজে রূপান্তর হয়েছে। আর উল্টাটা যদি হয়, ধরেন এখন আপনাকে কেউ মাইর দিছে, আপনাকে কেউ বাইন্ধা পিটাইছে, যখন আপনাকে পিটানি দিবে, মাইর দিবে, বকা দিবে, তাহলে তখন কিন্তু সিস্টেম কাজ করতেছে না, সিস্টেমের উপরে কাজ হচ্ছে। সিস্টেমের উপরে যদি কাজ হয়, তাহলে সিস্টেম তখন ক্ষেপতে থাকবে, আমারে মার দিল, আমাকে বকা দিল, তখন তার অন্তস্থ শক্তিটা আসলে বেড়ে যাবে। সো প্র্যাকটিক্যালি চিন্তা করেন, মানে আপনারা নিজেদের মেন্টাল স্টেট নিয়ে চিন্তা করেন, যে আপনি কাউকে বকতেছেন, কৃতকাজ কে করতেছে? সিস্টেম। এখন আপনি কাউকে বকার পরে আপনার রাগ আর কি বাড়ে, না একটু পরে যে মন খারাপ হয়? প্র্যাকটিক্যাল চিন্তাটা করেন, কাউকে আপনি তুমুল বকা দিছেন, একটু পরে কিন্তু একটু ভালো মানুষের মনও খারাপ হয়, যে না, বকাটা দেওয়াটা ঠিক হইলো না। তো তার কিন্তু রাগ কমে গেছে, অন্তস্থ শক্তি কমে গেছে। আর ধরেন আপনাকে বকা হয়েছে, বাইরে থেকে কেউ আপনাকে বকছে, তাহলে আপনি কাজ করেন নাই, আপনার উপরে কাজ করা হয়েছে, আপনি ক্ষেপ্ত থাকবেন, আমারে বকলো, আমাকে এইভাবে পচানি দিল সবার সামনে। সো এই জিনিসগুলো মাথায় রাখলেই দেখেন একদম পুরো জিনিসগুলো ম্যাচ করে যাবে ইনশাল্লাহ। এখন আসেন, আমরা তাহলে বলতে পারবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শুধুমাত্র অন্তস্থ শক্তি যেটা আছে সেটাই কৃতকাজে রূপান্তরিত হয়। তার মানে এইখানে আসলে খুব বেশি কাজ করার সুযোগ থাকতেছে না। এখানে আমরা বলবো অন্তস্থ শক্তি কৃতকাজে রূপান্তরিত হয়। এইবার এইখানে অবশ্যই যেহেতু অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে, দেখেন ডিউ তো জিরো না, অন্তস্থ শক্তির পরিবর্তন হলে তাপমাত্রা একই থাকবে না, তাপমাত্রাও কি হবে? পরিবর্তিত হয়। তাপমাত্রার পরিবর্তন হবে। আর এইখানে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এই যে যখন রুদ্ধতাপীয় পরিবর্তনটা হচ্ছে, তখন এটা একটা দ্রুত প্রক্রিয়া, সিস্টেমটা একটা দ্রুত প্রক্রিয়া। দ্রুত প্রক্রিয়া বলতে কি বুঝায় সেটা একটু বুঝিয়ে বলতেছি। দেখেন কেমনে দ্রুত প্রক্রিয়া। ধরেন আপনি কোথাও বসে আছেন, কেউ এসে ধুম করে আপনার কোনো কথাবার্তা ছাড়াই একটা থাপ্পড় লাগাই দিল, এবং সে আপনার বন্ধু বান্ধবও না, ইয়ার জিগরি দোস্তও না, এসে ধুম করে আপনার একটা চড় বসায় দিল। আপনি হঠাৎ করেই খেপে গেছেন, কোনো কথা নাই বার্তা নেই, আপনার থাপ্পড় মারছে, তাহলে আপনি কি হঠাৎ করে খেপে যাবেন না? সো এই যে সিস্টেমের উপরে কাজ হয়েছে, সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন হয়ে গেছে। সো এটা খুব ফাস্ট ঘটে, এই জন্য এটা একটা দ্রুত প্রক্রিয়া। কিন্তু সমস্ত পরিবর্তন যেটা ছিল, সমস্ত প্রক্রিয়াটা যেটা ছিল, ওইখানে এটা ছিল একটা ধীর প্রক্রিয়া। সো এখানে লিখে রাখতেছি, সমস্ত পরিবর্তনে এটা ছিল একটা ধীর প্রক্রিয়া। তো এই ধীর প্রক্রিয়া বা দ্রুত প্রক্রিয়াটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এখন বুঝাই বলবো, এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কেন আসলে এখানে এই ধীর প্রক্রিয়া বা দ্রুত প্রক্রিয়ার কথা আমরা বলতেছি। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এইভাবে বুঝাই, তিনটা মানুষ নিব আমরা, তিনটা মানুষ, মাঝখানে একজন আছে, এ হচ্ছে আপনার সিস্টেম, এই পাশে একজন আছে, এ হচ্ছে এনভায়রনমেন্ট।
আর আরেকজন আছে, এ হচ্ছে হিট সোর্স। তাপের উৎস। এখন দেখেন, এই যে সিস্টেম আর এনভায়রনমেন্ট, এই দুইটা ধরেন পাশাপাশি রাখা আছে। এই হিট সোর্স, এ একজন ধরেন খারাপ মানুষ, এ আইসা এই সিস্টেমকে খোঁচা দিচ্ছে, সিস্টেমকে বলতেছে যে দেখ তোরে নিয়ে কিন্তু তোর ফ্রেন্ড এরকম আজে বাজে কথা বলছে। সো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, এই এক্সাম্পল গুলো সারা জীবন মাথায় রাখবেন। থার্মোডিনামিক্স বা তাপগতীয় যে প্রসেস গুলো, একটাতে ইনশাল্লাহ কোনো ঝামেলায় পড়বেন না। সো বাইরে থেকে কোনো একটা হিট সোর্স এসে সিস্টেমকে বলতেছে যে দোস্ত তোমার নিয়ে কিন্তু এই যে এনভায়রনমেন্ট যেটা আছে এ কিন্তু কিছু খারাপ কথাবার্তা বলছে। তাহলে সিস্টেমের পাশে এনভায়রনমেন্ট বসা, এনভায়রনমেন্ট শুনলো সিস্টেমকে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে, সে তখন সিস্টেমকে বলবে না দোস্ত, আমি তো তোমার এনে খারাপ কথা বলি নাই, কথাটা এরকম ছিল, ও শুধু শুধু প্যাচ লাগানোর জন্য কথাটা ঘুরে বলতেছে। তাহলে এই যে দেখেন, সিস্টেম আর এনভায়রনমেন্ট এরা যদি তাপীয় আদান প্রদানে থাকে, এদের মধ্যে যদি একটা সংযোগ থাকে, এদের মধ্যে যদি একটা যোগাযোগ থাকে, তখন কিন্তু এনভায়রনমেন্ট সিস্টেমকে ঠান্ডা রাখতে পারতেছে। সো সিস্টেমের তখন মন খারাপ হবে না, সিস্টেমের তখন খ্যাপামি আসবে না। ও আচ্ছা তাই তো, কথাটা এরকম ছিল, কথাটা ঘুরায় বলছে। সো এই যে প্রসেসটা দেখেন, এইটাই হচ্ছে সমস্ন প্রক্রিয়া। সমস্ন প্রক্রিয়ায় সিস্টেমকে হিট দেওয়া হলেও সিস্টেম এনভায়রনমেন্ট বা পরিবেশের সঙ্গে যেহেতু তাপগতীয় সাম্যাবস্থায় থাকে, সেহেতু সিস্টেমটা হিটেড হয় না, সে উত্তপ্ত হয় না, তার অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটে না। এটা হয় কোথায়? সমস্ত পরিবর্তনে। এবং দেখেন প্রসেসটা স্লো প্রসেস, কিভাবে এনভায়রনমেন্ট সিস্টেমকে গায়ে মাথায় হাত বুলায় বুঝাচ্ছে, দোস্ত আমি কিন্তু আসলে কথাটা এরকম ভাবে বলি নাই, এই ব্যাটা খারাপ, এইভাবে তোমাকে বাজেভাবে কথাটা বলছে। সো এটা কিন্তু খুব ফাস্ট প্রসেস না, এটা কি স্লো প্রসেস। এটা গেল সমস্ত প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছিলাম আমি দ্রুত প্রক্রিয়া। এখন এই দ্রুত প্রক্রিয়ার পাশাপাশি আরেকটা জিনিস থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমটাকে আগে এনভায়রনমেন্ট থেকে আলাদা করা হয়। এই যে একটা বাচ্চার এক্সাম্পল যে দিছিলাম, বাচ্চাটাকে কি করা হয়েছে, আগে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলছে। এটা কিন্তু হঠাৎ করে তাকে রুমের মধ্যে আটকে ফেলা হইলো, সুতরাং এটা একটা খুব দ্রুত প্রক্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই দেখলেন যে আপনি এনভায়রনমেন্ট থেকে আলাদা। এখন এনার্জি তো আপনি ট্রান্সফার করার সুযোগ পান নাই, মন যেটুকু খারাপ সেটুকু খারাপ রয়েই গেছে। সুতরাং রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, আর সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে সবসময় ধীর প্রক্রিয়া। সুতরাং কেউ যদি এখন আপনাকে হঠাৎ করে প্রশ্ন করে, একটা গাড়ি চলতেছিল, ধুম করে বিকট শব্দে টায়ার ফেটে গেল, এখন টায়ার কি সময় নিয়ে ফাটবে যে ঠিক আছে এই সবাই সাবধান হন টায়ার ফাটবো? সো বেশ সময় নিয়ে টায়ার ফাটলো, আস্তে আস্তে শব্দ হইলো, আমরা কেউ চমকে গেলাম না, এরকম তো হয় না। টায়ারটা যখন ফাটে, বুম করে একটা শব্দ হয়, আমরা চমকে যাই, ধারে কাছে যারা আছে এরা চমকে যান যে টায়ার ফাটছে। সুতরাং তাহলে যদি হঠাৎ করে কোনো ঘটনা ঘটে, সেটা সবসময় কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সুতরাং চলন্ত গাড়ির টায়ার ফেটে গেছে, ফেটে গেলে সেটা কি প্রক্রিয়া হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আশা করি ইনশাল্লাহ এটা আপনারা মনে রাখবেন। এখন আমাদের এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি চাপ, আয়তন এবং তাপমাত্রা, এই তিনটার মধ্যে সম্পর্ক জানা থাকতে হবে। সো আগে দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন, তাপমাত্রার সম্পর্ক। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন ও তাপমাত্রার সম্পর্ক। ওকে, আমরা কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ার বেলায় চাপ, আয়তন এবং তাপমাত্রার যে সম্পর্ক সেটা স্থাপন করব। নর্মালি সমস্ত প্রক্রিয়ায় যেটা হয়, পিভি সমান ধ্রুবক থাকে, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি এবং ভি এর গুণফল ধ্রুবক থাকে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা সমান ধ্রুবক থাকে।
এটা হচ্ছে চাপ এবং আয়তনের সঙ্গে সম্পর্ক, যেখানে গামা সমান সিপি বাই সিভি। এটা আমি আগের ক্লাসে পড়ায় ফেলছি, গামা সমান কি সিপি বাই সিভি। এইটার প্রতিপাদন বইগুলায় দেওয়া আছে, ইন্টিগ্রেশন করে করা যায়। চাইলে আপনারা নিজেদের উৎসাহ থাকলে প্রতিপাদনটা দেখতে পারেন, আর না দেখলেও তেমন কোনো সমস্যা নাই। সো একটু বেশ বড়সড় প্রতিপাদন, এবং এই প্রতিপাদনটা যেহেতু কোথাও আসে না, সেহেতু ক্লাসে আমি এই প্রতিপাদনটা করাই না। আমি বলে দেই যে এই প্রতিপাদন আপনারা বই থেকে দেখে করে নেবেন, কারণ হচ্ছে আমি সিপি এবং সিভি এর মধ্যে যে সম্পর্কটা আছে, সিপি মাইনাস সিভি সমান আর এর যে প্রতিপাদনটা করাইছি, ওইটার মতো করেই এটার প্রতিপাদনটাও করা যায়। সুতরাং যাদের আগ্রহ আছে বই খুলে একটু দেখে নিজেরা ক্যালকুলেশনটা করে নেবেন, আশা করি ইনশাল্লাহ প্রতিপাদনটা শেষ হয়ে যাবে। সো আমার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক পাচ্ছি পিভি গামা সমান ধ্রুবক। ওকে, এখন এইখানে চাপ আয়তনের সম্পর্ক আসছে, তাহলে পিভি গামা সমান ধ্রুবকের পাশাপাশি আমার এখন দরকার কি, তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক দরকার, এবং চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক দরকার। তাহলে আমি এখন যদি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক দেখতে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে আগাবো সেটা একটু দেখি। সো প্রথমে এই পিভি গামা সমান ধ্রুবক মানে আসলে কি বোঝা যায়? বোঝা যায় যদি সিস্টেমটার কোনো এক পর্যায়ে চাপ পি1 হয়, আয়তন ভি1 হয়, তাহলে পি1 ভি1 গামা ইকুয়ালস টু হবে পি2 ভি2 গামা। ধরেন কোনো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা স্টেজে আমার চাপ পি1 আয়তন ভি1, আর একটা স্টেজে যে চাপ পি2 আয়তন ভি2, তাহলে পি1 ভি1 পাওয়ার গামা সমান পি2 ভি2 পাওয়ার গামা হবে। ওকে, এখন আসেন আমরা তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্কটা স্থাপন করব। সো তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা যেটা করব, তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক। দেখেন অলরেডি আপনি জানেন পিভি গামা সমান কনস্ট্যান্ট, এখানে একটা ধ্রুবক সি বসায় রাখলাম, এটা অলরেডি জানি। এখন এইটাকে ব্যবহার করে আমি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক বের করব। আমি বলে আসছি একেবারে শুরু থেকেই যে আমরা এই পুরো চ্যাপ্টারের যেখানেই যাই না কেন আদর্শ গ্যাস ধরে নিয়ে কাজ করব, তার মানে সকল ক্ষেত্রে পিভি সমান কত হবে, এনআরটি হবে। সুতরাং পি এবং ভি সমান এনআরটি হবেই সকল ক্ষেত্রে। তাহলে আমরা যদি পিভি সমান এনআরটি এইটাকে নিয়ে আগাই, দেখেন পিভি সমান কি এনআরটি, তাহলে আমার লাগবে কি, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার লাগবে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক। তার মানে চাপের জায়গায় তাপমাত্রা টি নিয়ে আসতে হবে। তাহলে চাপের জায়গায় যদি তাপমাত্রা টি আনি, একটু দেখেন, পি ইকুয়ালস টু এন আর টি বাই ভি লেখা যায়। পি সমান কি লেখা যাবে, এনআরটি বাই ভি লেখা যাবে। তাহলে পি এর জায়গায় আমরা লিখব এন আর টি বাই ভি ইন্টু একটা ভি গামা সমান একটা কনস্ট্যান্ট। এখন একটা জিনিস খেয়াল করি, আমার এখানে এন আর এটা তো ধ্রুবপদী, মোল সংখ্যা চেঞ্জ হয় না, আর চেঞ্জ হয় না। তাহলে আমার এই এন আরটাকে যদি ডান পাশে নিয়ে আসি, সি ডিভাইডেড বাই এন আর করলে সেটাও তো একটা ধ্রুবপদী দিবে আমাকে। তাহলে আমরা পাবো টি ভি গামা মাইনাস ওয়ান, সেটা একটা ধ্রুবক পাবো। তাহলে এইটা হচ্ছে আমার তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। কোন প্রক্রিয়ায়, এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে আমি চাপ আয়তনের সম্পর্ক পাইছি, এখানে তাপমাত্রা আয়তনের সম্পর্ক পাইলাম। লাস্ট আমার দরকার চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। সো 3 নাম্বার হচ্ছে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তো আমরা আবারও জানি পিভি গামা সমান ধ্রুবক কনস্ট্যান্ট। এখন আমার দরকার চাপ এবং তাপমাত্রা, তার মানে ভি এর জায়গায় তাপমাত্রা টি নিয়ে আসবো। সো পিভি সমান এনআরটি। এখন তাহলে ভিটাকে রিপ্লেস করব আমরা তাপমাত্রা দিয়ে।
তাহলে ভি সমান কি হবে, এনআরটি বাই পি হবে। ওকে, ভালো কথা। ভি সমান এনআরটি বাই পি। এখন খেয়াল করেন, আমার এখানে এনআর তো ধ্রুব, তাহলে এনআর যদি ধ্রুব হয় আমরা দেখি একটু, পি পি পাওয়ার গামা ডিভাইডেড বাই পি পাওয়ার গামা সমান সি ডিভাইডেড বাই এন পাওয়ার গামা আর পাওয়ার গামা। এখন এই গামাও তো ধ্রুব, তাহলে সি ডিভাইডেড বাই এই অংশটা এটাও কি হবে, এটাও ধ্রুবই থাকবে। সুতরাং আমরা যেটা পাচ্ছি এখান থেকে, পি পাওয়ার 1 - গামা ইন্টু টি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। সো আমরা এই যে দেখেন, চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটার মধ্যে যে কোনো দুইটার সম্পর্ক কিন্তু খুব সুন্দর মতো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় সেটা জেনে গেলাম। এখন বইপত্রে এই সম্পর্কটাকে একটু ডিফারেন্টলি দেখানো হয়, সেটা হচ্ছে গামা দিয়ে ভাগ করে, পি পাওয়ার 1 - গামা বাই গামা, আর টি এর উপরে গামা ছিল, তাহলে গামা দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। যে সূচকটাকে যদি আমরা গামা দিয়ে ভাগ করে দেই, তাহলে সম্পর্কটা দাঁড়ায় টি পি পাওয়ার 1 - গামা বাই গামা। এখন আপনার যেভাবে লিখতে কমফোর্টেবল হয় আপনি লিখেন, কোনো সমস্যা নাই, ঘটনা একই থাকতেছে। সো আমার এই ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা, আয়তন এবং চাপ, এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করলাম। এখন আমাদের দেখতে হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কৃত কাজের হিসাব নিকাশটা কিভাবে করা যায়। আমরা তো শুরুতে কৃত কাজ যেটা হয় সেটা অন্তঃস্থ শক্তির পরিবর্তন থেকে পাই বলে আসছি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের হিসাব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। দেখেন, আমরা ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ জানি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিইউটা জিরো, সরি ডিকিউটা জিরো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউটা জিরো, তাহলে আমরা পাবো জিরো ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, বা ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ, অর ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ। এখন দেখেন, আমরা যখন এই ডিইউ এর কথা বলতেছি, ক্ষুদ্র পরিবর্তন, অন্তঃস্থ শক্তির ক্ষুদ্র পরিবর্তন, ডিইউ সমান আমরা কি পেয়ে আসছি, এন সিভি ডিটি পেয়ে আসছি না? একটু পিছনের জিনিস মনে করি, আমি যখন আপনাদেরকে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা পড়াইছি তখন বলে দিছিলাম যে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা নির্ভর করে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাপমাত্রার পরিবর্তন এবং মোল সংখ্যার উপরে। তাহলে ডিডাব্লিউ সমান এখানে মাইনাস এনসিভি ডিটি হচ্ছে। এবার তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস এনসিভি ডিটি। তাপমাত্রাটা ধরেন টি1 থেকে টি2 তে পরিবর্তন হয়েছে, তাহলে যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে। তাপমাত্রার পরিবর্তন হলে তাপমাত্রাটা ধরেন টি1 থেকে টি2 তে পরিবর্তন হয়েছে, তাহলে মাইনাস এনসিভি ডিটি। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে ইন্টিগ্রেশন করলে মাইনাস এনসিভি তার মতোই থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিটি টি1 থেকে টি2, তাহলে মাইনাস এনসিভি ডিটি কে ইন্টিগ্রেট করলে টি পাবো টি1 থেকে টি2, সো মাইনাস এনসিভি টি2 মাইনাস টি1, আর মাইনাসটা কমন নিয়ে গেলে এনসিভি টি1 মাইনাস টি2। আর কেউ যদি চান এখানে সিভি এর মানটাও বসায় দিবেন। সিভি সমান কি ছিল, গামা ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান কিন্তু আমরা পাইছিলাম। তাহলে সিভি এর মানটা যদি আমরা, সরি, আর বাই গামা মাইনাস ওয়ান পাইছিলাম, সিভি এর মান ছিল আর বাই গামা মাইনাস ওয়ান।
তাহলে এই যে দেখেন রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি কাজ, কৃত কাজের একেবারে ডিটেলস হিসাব নিকাশ আমরা পেয়ে গেলাম। ওকে, এখন তাহলে দেখেন আমরা সমস্ত পরিবর্তনে কৃত কাজের হিসাব করছি, রুদ্ধতাপীয় পরিবর্তনে কৃত কাজের হিসাব নিকাশ করে ফেলছি। এইবার আমাদের অ্যাকচুয়ালি নেক্সট যেটা দরকার হবে সেটা হচ্ছে বাকি প্রসেসগুলো সম্পর্কে জানা। আমাদের কিন্তু আরো কয়টা প্রসেস আছে, আরো তিনটা প্রসেস আছে। সো আমি গত ক্লাসে আপনাদের টোটাল 5টা প্রসেসের কথা বলছিলাম, সমস্ত, রুদ্ধতাপীয়, তারপর ছিল সম আয়তন পরিবর্তন বা সম আয়তন প্রক্রিয়া, আইসোকোরিক প্রসেস। তাহলে চলেন সম আয়তন প্রক্রিয়াটার ব্যাপারে আমরা জানি। 3 নাম্বার, সম আয়তন আইসোকোরিক প্রক্রিয়া বা পরিবর্তন। এখন দেখেন সম আয়তন মানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আয়তনের পরিবর্তন যদি না হয়, আয়তন যদি ধ্রুব থাকে, আয়তনের পরিবর্তন হয় না, আয়তন ধ্রুব থাকে। এখন যদি আয়তন ধ্রুব থাকে তাহলে কি, ডিভি সমান জিরো হয়ে যাবে, যে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ডিভি জিরো হওয়া মানে কি, কৃত কাজ জিরো হয়ে যাওয়া। সো ডিভি ইকুয়ালস টু জিরো। সো ডিডাব্লিউ সমান পিডিভি ইকুয়ালস টু জিরো। তার মানে সম আয়তন প্রক্রিয়ায় ডিকিউ সমান যখন ডিইউ প্লাস ডিডাব্লিউ আমরা বলতেছি, ডিকিউ সমান অ্যাকচুয়ালি ডিইউ প্লাস জিরো, অতএব ডিকিউ সমান ডিইউ। মানে সম আয়তন প্রক্রিয়ায় শুধুমাত্র অন্তস্থ শক্তির পরিবর্তন হয়, কোন রকম ভাবেই কিসের এখানে আমরা উপস্থিতি পাই না, কৃতকাজের উপস্থিতি পাই না। এখন আমার তাহলে সম আয়তন পরিবর্তনের সম্পূর্ণ তাপ শক্তি কিসে রূপান্তরিত হবে, অন্তস্থ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় সম্পূর্ণ তাপ অন্তস্থ শক্তিতে রূপান্তরিত হয়। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে এই প্রসেসের এক্সাম্পল কি। একটা প্রসেস যখন আমরা বলছি, প্রসেসের তো অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকা উচিত, তাই না? সো এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে একটা গাড়ি যখন চলতে থাকে, গাড়ির টায়ারটা, এই টায়ারটা কিন্তু দেখেন সবসময় রাস্তায় যে টায়ারটা আছে, টায়ারের ভিতরে যে বাতাসটা থাকে এটার আয়তন কিন্তু ধ্রুব। কারণ গাড়ি চলার সময় টায়ারটা ঘুরতেছে, টায়ারের তো কোনো আয়তন চেঞ্জ হচ্ছে না, টায়ারের আয়তন তো সেমই আছে, ভলিউম চেঞ্জ হচ্ছে না। তাহলে গাড়ির টায়ারের ভিতর যে তাপগতীয় প্রক্রিয়া, সেটা অবশ্যই কি সম আয়তন প্রক্রিয়া। তাহলে চলমান গাড়ির টায়ারের ভিতর চলা তাপগতীয় প্রক্রিয়া, এটা অবশ্যই কি প্রক্রিয়া হবে, সম আয়তন প্রক্রিয়া হয়। এবং এই যে দেখেন তাপটা সম্পূর্ণরূপে কিসে রূপান্তরিত হয়ে যায়, অন্তস্থ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তারপর আমরা 4 নম্বর প্রসেসে যাব, সমচাপ প্রক্রিয়া বা সমচাপ। এটা হচ্ছে আইসোবারিক পরিবর্তন।
বা পদ্ধতি, প্রক্রিয়া, প্রসেস, যেটা ইচ্ছা বলতে পারেন। সো দেখেন, নামটা কি সমচাপ, তার মানে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। চাপের পরিবর্তন হয় না এই রকম যে কোনো সিস্টেমের কথা যদি আমরা চিন্তা করি, সবার প্রথমে মাথায় আসা উচিত প্রেসার কুকার। একটা প্রেসার কুকারের ভিতরে কখনো কিন্তু চাপের পরিবর্তন হয় না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, প্রেসার কুকারের উপরে একটা ভাল্ব থাকে, যে ভাল্বটা দিয়ে গ্যাসটা বের হয়ে আসে। সো হুইসেল বাজানোর মতো একটা শব্দ কিন্তু প্রেসার কুকার করে। সো প্রেসার কুকার যেটা করে, সিস্টেমটার ভিতরে চাপ সবসময় ধ্রুব রাখে, এবং এই ধ্রুব চাপ রাখার জন্য সে যেটা করে, এক্সট্রা আয়তনের জলীয় বাষ্প সিস্টেমের ভিতর থেকে বাইরে বের করে দেয়। তাহলে সমচাপ পরিবর্তনে চাপ অলওয়েজ ধ্রুব থাকবে, চাপ ধ্রুব থাকে। এখন চাপ যদি ধ্রুব থাকতে যায়, আয়তনের পরিবর্তন হইতে হবে। আপনি আয়তন সেম রেখে চাপ ধ্রুব রাখতে পারবেন না, কারণ আয়তন সেম যদি রাখেন, গ্যাস অণুগুলো ছোটাছুটি বাড়াচ্ছে, আয়তন আপনি একই রাখতেছেন, ছোটাছুটি বেড়ে যাচ্ছে, চাপ বেড়ে যাবে। সো চাপ ধ্রুব থাকলে অবশ্যই আয়তনের পরিবর্তন হবে। তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে মানে কি, কৃতকাজ আছে। আর অন্তস্থ শক্তির পরিবর্তন তো বাই ডিফল্ট হবেই, তাপ দিচ্ছেন, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, অন্তস্থ শক্তির পরিবর্তনও আছে। তার মানে এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, দুইটা প্রসেসে একসাথেই চলবে। আর এটার এক্সাম্পল হচ্ছে প্রেসার কুকারে রান্না করা। আর চূড়ান্ত ভাবে 5 নাম্বার সিস্টেমটা হচ্ছে এটা, চক্রীয় প্রক্রিয়া। এখন আসেন, এই চক্রীয় প্রক্রিয়াটা বা সাইক্লিক পরিবর্তন এটা আসলে কি, সেটা একটু আমি বুঝিয়ে বলি। সাইক্লিক মানে হচ্ছে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন আবার সেখানেই ফেরত আসবেন। সিস্টেমটা যেখান থেকে যাত্রা শুরু করবে, পুরা পরিবর্তন শেষে সিস্টেম সেখানে ফেরত আসবে। একদম সহজ এক্সাম্পল ধরেন, আপনি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম পানি নিছেন। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম পানিকে আপনি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম বরফে পরিণত করতে চান, তাহলে কি করতে হবে? আপনি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম বরফ চান, তাহলে এখান থেকে তাপ বের করে নিয়ে আসতে হবে। পানিকে বরফে রূপান্তরিত করতে হলে কি করতে হয়? তাপটা বের করে নিতে হয়। তাহলে কতটুকু তাপ বের করবেন? 3,36,000 জুল তাপ বের করে নিয়ে আসবেন। এখন আবার আপনি এই 0 ডিগ্রি সেলসিয়াসের 1 কিলোগ্রাম বরফকে পানিতে রূপান্তর করবেন। তাহলে বরফকে পানিতে যখন রূপান্তর করতে যাবেন, তখন যে আবার এখানে তাপ দিতে হবে 3,36,000 জুল। আমরা কিন্তু ধরে নিচ্ছি এখানে তাপের কোনো লস হচ্ছে না, এটা ধরে নিয়ে এই প্রতিপাদনগুলা করা। আমরা আদর্শ স্টেট গুলা চিন্তা করতেছি যে কোনোভাবে তাপের কোনো লস হচ্ছে না। তাহলে দেখেন, চক্রীয় পরিবর্তন আমি শুরু করছিলাম 1 কিলোগ্রাম পানি নিয়ে, শেষে সেই 1 কিলোগ্রাম পানি পাচ্ছি। তাহলে বস্তুটার যে স্টেট বা অবস্থার কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে সিস্টেমের আদি অবস্থা যা ছিল শেষ অবস্থায় তাই আছে। তাহলে আদি অবস্থা এবং শেষ অবস্থা দুইটাই যদি একই থাকে, সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না, ডিউটা কত হয়? 0 হয়ে যায়। সো এখানে লিখি, সিস্টেমের আদি ও শেষ অবস্থা একই। তাহলে ডিউ 0 হয়ে গেছে, তাহলে ডিকিউ সমান ডিডাব্লিউ হবে। এইবার একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা মাথায় রেখে দেন, কারণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে দিতে পারে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন।
চক্রীয় পরিবর্তনে ডিকিউ সমান ডিডাব্লিউ পাচ্ছি, তার মানে সম্পূর্ণ তাপ কৃতকাজে রূপান্তর হয়েছে। বুঝবেন মনোযোগ দিয়ে, চক্রীয় পরিবর্তনে ডিকিউ সমান ডিডাব্লিউ পাইছি, ডিউ সমান 0। ঠিক আছে, এবার আসি সমষ্ণ পরিবর্তনেও, ডিকিউ সমান ডিডাব্লিউ পাইছি, ডিউ সমান 0। দুইটার মধ্যে তফাৎ কোথায়? সো অনেকে এটা নিয়ে পেঁচায় ফেলে যে সমষ্ণ পরিবর্তন কি তাহলে চক্রীয় পরিবর্তন একই রকম? সো আমি দুইটার মধ্যে পার্থক্য বা দুইটার মধ্যে তফাৎটা শিখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন তো এখানে সমষ্ণ পরিবর্তন যখন হচ্ছে, কোথাও বলছি সিস্টেমের আদি এবং শেষ অবস্থা এক, কোথাও কিন্তু বলি নাই। এবং এইখানে প্রসেসটা কিন্তু একটা প্রসেস, এখানে দুইটা প্রসেস না। মাইন্ডেড যে এইখানে এ থেকে বিতেই গেছি, বি থেকে এতে রিটার্ন আসার কথা বলা হয় নাই। আমরা সমষ্ণ পরিবর্তনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, ফেরত কিন্তু আসি নাই। চক্রীয় পরিবর্তনে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, আবার ফেরত আসছি। এই কারণে পুরোটা মিলিয়ে আসলে অন্তস্থ শক্তির পরিবর্তনটা 0 হয়েছে। সো চক্রীয় পরিবর্তনের জন্য আসলে দুইটা স্টেপ দরকার, এটা এক স্টেপের পরিবর্তন, এটা দুই স্টেপ। প্রথমে 1 কিলোগ্রাম পানি থেকে 1 কিলোগ্রাম বরফে গেছি, আবার 1 কিলোগ্রাম বরফ থেকে 1 কিলোগ্রাম পানিতে ফেরত আসতে হবে। সো এখানে গোটা ঘটনাটা কয়টা স্টেপে ঘটতেছে? দুইটা স্টেপে ঘটতেছে। কিন্তু আমার সমষ্ণ পরিবর্তনের বেলায় দুইটা স্টেপ নাকি একটা স্টেপ? একটা স্টেপে ঘটতেছে। এই কারণে চক্রীয় পরিবর্তনের সঙ্গে সমষ্ণ পরিবর্তনকে গুলায়া ফেলা যাবে না। সমষ্ণ পরিবর্তন একবারে একটা স্টেপেই কমপ্লিট হয়, কিন্তু চক্রীয় পরিবর্তনের জন্য আমার কয়টা স্টেপ লাগে? দুইটা স্টেপ লাগে। একটা স্টেপে যদি তাপ বর্জন করি, আরেকটা স্টেপে তাপ কি করব? গ্রহণ করব। ফলস্বরূপ পুরোটা মিলে আমরা একটা চক্রীয় পরিবর্তন পাবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের তাপগতীয় যে পরিবর্তনগুলো আছে, টোটাল 5টা প্রসেস বা 5টা পরিবর্তনের একেবারে মোটামুটি আদ্যপান্ত। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো কিছু জিনিসপত্র পড়বো প্রসেস নিয়ে, কারণ আমাদের এখনো কিছু জিনিসপত্র আলোচনা করতে হবে। তার মধ্যে একটা আছে হচ্ছে গাণিতিক সমস্যায় যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে রিভার্সিবল রিভার্সিবল বা প্রত্যাবর্তী বা প্রত্যাগামী এবং অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া কি সেগুলোর আলোচনায় যাব। তারপর সমষ্ণ রেখার কার্ভ কিরকম হবে, রুদ্ধতাপীয় রেখার কার্ভ কিরকম হবে, সেগুলোর আলোচনায় যাব। তারপর ইনশাল্লাহ আমরা এখান থেকে গাণিতিক সমস্যা শুরু করব। সো তাহলে পরবর্তী ক্লাসের আলোচনা আমরা শুরু করব ইনশাল্লাহ প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী পরিবর্তন দিয়ে। ওকে, আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমার হ্যাঁ বলেন। হ্যাঁ, স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সিস্টেমটা কি মুক্ত মানে আইসোলেটেড সিস্টেম হবে মানে হ্যাঁ বিচ্ছিন্ন? অবশ্যই আইসোলেটেড হবে, আইসোলেটেড না হলে তো সে তাপের আদান প্রদান করতে পারবে, আইসোলেটেড হলে তাপের আদান প্রদান করতে পারবে না। তো ডেফিনেশনেই চলে আসছে, আমি যখন ডিফাইন করতেছিলাম যে সিস্টেম এনভায়রনমেন্টের সঙ্গে কোন রকম তাপের আদান প্রদান করতে পারবে না। এখন যদি ভর শক্তি কোনোটাই আদান প্রদান না করতে পারে, ওইটা কি হয়? আপনার বিচ্ছিন্ন সিস্টেম হয়। ভরের আদান প্রদান করতে পারে না? ভরের আদান প্রদান করলে ভর কি শক্তিতে রূপান্তর করা যায় না? তো হ্যাঁ, ফারহান উদ্দিন আপনি হাত তুলছিলেন ভাইয়া। স্যার আমার একটু গ্রাফ রিলেটেড স্যার ওই কোশ্চেন ছিল স্যার, আপনি বলেছিলেন ওটা একটু সলভ করে হ্যাঁ দিন। হ্যাঁ, কি প্রশ্নটা একটু বলেন তো, বা আমাকে মেসেঞ্জারে এখন পাঠিয়ে দেন, আমি এখনই দেখি। ওকে স্যার, আচ্ছা পাঠাচ্ছি। স্যার পাঠিয়েছি। হ্যাঁ আমি নোটিফিকেশনও পেয়েছি, দেখতেছি আমি।